প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে ভাই? জি স্যার, ঠিক আছে স্যার। ভলিউম বাড়ানো লাগবে না? ঠিক আছে ভলিউম? আমার কাছে তো ঠিক আছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আমাদের সাক্ষ্য আইনের পাঠ 7, ধারা 115 থেকে 134 আলোচনা করা হবে। এর মধ্যে তিনটি ধারা, 115, 116 এবং 117 অষ্টম অধ্যায়ের অন্তর্ভুক্ত, যেখানে প্রতিবন্ধ বা এস্টপেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রশ্ন আসতে পারে, দ্য প্রিন্সিপাল অফ এস্টপেল অথবা দ্য ফিডিং অফ গ্র্যান্ড অফ স্টপেল। ফিডিং দ্য ফিডিং দ্য গ্র্যান্ড অফ স্টপেল আসুক আর প্রিন্সিপাল অফ স্টপেল আসুক, একই জিনিস। এটা আছে অষ্টম অধ্যায়ে এবং ধারা 115, 16 এবং 117, এই তিনটা ধারায় আলোচনা করা হয়েছে। তাহলে প্রশ্ন এতটুকু থেকে কয়েকভাবে আসতে পারে, যে প্রিন্সিপাল অফ স্টপেল বা স্টপেল বা বাংলায় প্রতিবন্ধ, স্বীকৃতির বাধা বা নিবৃত্তি, যেটাই বলি না কেন, বাংলা তিনটে আমি শব্দ দিয়েছি, ইংরেজিতে একটা স্টপেল। ফিডিং দ্য গ্র্যান্ট অফ স্টপেল, প্রিন্সিপাল অফ স্টপেল, যেভাবে আসুক না কেন। কত অধ্যায়ে আছে? অষ্টম অধ্যায়ে। কোন কোন ধারায় আছে? ধারা 115 থেকে 117, 115, 116, 117 এভাবে আছে। তো প্রথমে পড়বো 115 স্টপেল। ব্যক্তির ঘোষণা, কার্য বা কার্যবিরতির দ্বারা, মনে করেন যে কোনো ব্যক্তি একটা ঘোষণা দিল, অথবা একটা কাজ করলো, অথবা একটা কাজ থেকে বিরত থাকলো। আমরা পেনাল কোডে পড়েছি অ্যাক্ট অর ওমিশন, মানে কার্য বা কার্যবিরতি, কোনো কাজ করুক বা কোনো কাজ করা থেকে বিরত থাকুক। যে কাজটা করা উচিত নয় সেটা যদি করে, অথবা যে কাজটা করা তার উচিত সেটা থেকে যদি বিরত থাকে, পেনাল কোড অনুসারে সেটা অপরাধ হবে, অফেন্স হবে। আর এখানে যেটা, কোনো কাজ বা কার্যবিরতির দ্বারা, দ্বারা কি হবে সেটা পরের লাইনে পাচ্ছি। স্বেচ্ছায় অন্য কাউকে কোনো বিষয়ে সত্য মর্মে বিশ্বাস করিয়েছে বা করতে দিয়েছে। মনে করেন এক্স নামের একজন ব্যক্তি এমন একটা ঘোষণা দিল, বা এমন একটা কাজ করলো, বা এমন একটা কাজ থেকে বিরত থাকলো। এই এর এক্স এর এই অ্যাক্টিভিটির কারণে অপর এক ব্যক্তি ওয়াই একটা কিছু বিশ্বাস করে নিল, এবং উক্ত বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছে। সেক্ষেত্রে তার মানে এক্স কোনো ঘোষণা দিয়েছে বা কোনো কাজ করেছে বা কোনো কাজ থেকে বিরত থাকিছে, এর ভিত্তিতে ওয়াই তার উপর বিশ্বাস করে কোনো কাজ করে ফেলেছে। তাহলে প্রথমে কাজ করলো কে? এক্স, এবং পরে কে কাজ করলো? ওয়াই। দুই পক্ষ তাদের প্রতিনিধির মধ্যে মোকদ্দমা হয়, তাহলে দুই পক্ষ অথবা তাদের প্রতিনিধির মধ্যে যদি মামলা হয়, তাহলে প্রথমে এক্স যেটা ঘোষণা করেছিল বা যে কাজ করেছিল বা যে কাজ থেকে বিরত থেকেছিল, এবং এর ফলে অন্য পক্ষ কোনো যদি কাজ করে থাকে, তাহলে এইটা কি হবে? স্টপেলের মধ্যে পড়বে। যেমন আমি যদি উদাহরণ দিই, আমি ঘোষণা দিলাম অনলাইনে যে আমি এমসিকিউ এবং রিটেনের অ্যাডমিশন নিচ্ছি, যারা বার কাউন্সিলে অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা দিতে প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমার কাছে প্রস্তুতি নিতে পারেন, আমি ডিটেলস দিয়ে দিলাম। এখন এটার উপরে বিশ্বাস করে আমাকে অ্যাডমিশন ফি হিসাবে আপনারা টাকা দিলেন। অ্যাডমিশন ফি নেওয়ার পরে আমি যদি আপনাদেরকে আর কোর্সটা না করাই, তাহলে আমি যে ঘোষণা দিয়েছি যে আমি করাবো, কিন্তু পরে বলছি যে না, আমি এরকম কিছু করিনি, এই যে অস্বীকার করছি, ক্রিমিনাল ক্ষেত্রে এটা প্রতারণার মধ্যে বা বিশ্বাস ভঙ্গের মধ্যে আসবে। কিন্তু সিভিল মামলা যদি চিন্তা না করে আমরা, স্টপেল শুধুমাত্র, সরি, যদি ক্রিমিনাল মামলার চিন্তা করি তাহলে বিশ্বাসভঙ্গ বা প্রতারণার মধ্যে আসবে। কিন্তু সিভিল মামলার কথা যদি চিন্তা করি তাহলে স্টপেলের মধ্যে এটা চলে আসবে, একই জিনিস, কাছাকাছি জিনিস, সেটা স্টপেলের মধ্যে চলে আসবে। তার মানে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের থেকেও ব্যাপক অর্থে কিন্তু স্টপেল ব্যবহার করা হয়। স্টপেলের মূল বক্তব্য হচ্ছে, আগে আমি যে কথাটা বলেছি পরে আর সেই কথাটা কি করতে পারবো না,
ফিরিয়ে নিতে পারবো না, আগের কথা দ্বারা পরের কথাটা বাড়িত হয়ে যাবে, বাধা সৃষ্টি করবে। প্রথমোক্ত ব্যক্তি তার তার প্রতিনিধি উক্ত স্বীকৃতির বিষয় সত্যতা অস্বীকার করতে পারবে না, মানে প্রথমে যেটা স্বীকার করেছি পরে আমি আর সেটা অস্বীকার করতে পারবো না, সেটা আইনে বাধা সৃষ্টি হবে সিভিল মামলার ক্ষেত্রে। এস্টপেল বেসিক্যালি সিভিল মামলায় কাজে লাগে। একবার পূর্বে স্বীকার করলে তা আর অস্বীকারের সুযোগ নেই, কিন্তু অন্যায়ের সুযোগ নেওয়া যায় না। মানে আমি ঘোষণা দিলাম, টাকাও নিলাম, কোর্স করালাম না, তাহলে আমি সুযোগ নিচ্ছি, পরে আর অস্বীকার না আমি তো এই ধরনের কোনো ঘোষণা দিইনি, এটা করা যাবে না। এটা করলে কি হবে, আমি এস্টপেলের মধ্যে পড়ে যাব, তখন আমার বিরুদ্ধে যারা টাকা দিয়েছে তারা মামলা করে সে টাকাটা তুলে নিতে পারবে, বা আমাকে বাধ্য করতে পারবে কোর্সটা অফার করতে। যেহেতু শিক্ষকতা একটা ব্যক্তিগত আহ, যোগ্যতার বিষয়, এই কারণে আমাকে বাধ্য করা যাবে না পড়ানোর জন্য, কিন্তু আমি যেন টাকা ফেরত দিতে পারি সেই ব্যবস্থা করা যাবে মামলায়। আমাকে দিয়ে উদাহরণ দিলাম, আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। আমি না, আপনারাও সেটা। তাহলে আমি এখানে এক পক্ষ, আপনার আরেক পক্ষ, আমি এক্স, আপনারা ওয়াই। সুবিধা গ্রহণ করে দায়িত্ব অস্বীকার করা যায় না। এই যে আমি টাকা নিচ্ছি আপনাদের থেকে, সুবিধা গ্রহণ করলাম, তো আমার যে দায়িত্ব আপনাদের পড়ানো, আপনাদের ঠিকভাবে প্রস্তুতিটা গ্রহণ করানো, এটসেট্রা এটসেট্রা, যা যা করলে আপনারা পাশ করবেন, ক্যারিয়ারটা আপনাদের হবে, তো সেগুলো কিন্তু আমি অস্বীকার করতে পারবো না বা দায়িত্ব এড়িয়ে যেতে পারবো না। প্রতারণা নাও থাকতে পারে এখানে, দেখবেন ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রতারণা মাস্ট, কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে বা স্টপেল হওয়ার ক্ষেত্রে প্রতারণা মাস্ট না, আবশ্যক না। প্রতারণা না করেও স্টপেল হতে পারে। উদাহরণস্বরূপ যদি বলি, মনে করেন যে আমার বাবার সম্পত্তি আছে, আমার নামে নাই, আমরা কয়েক ভাই। তো আমি কারো কাছ থেকে টাকা নিলাম যে এক সময় আমার বাবার সম্পত্তি যখন আমি পাবো এইটা আমি আপনার কাছে বিক্রয় করে দিব, অতএব আমাকে অগ্রিম কিছু টাকা দেন। এরকম অনেকেই করে, বাবার সম্পত্তি সন্তানেরা বিক্রয় করে দেয়, বা আগে কিছু টাকা অগ্রিম টাকা নিয়ে রাখে। তো যখন 2 বছর 3 বছর 5 বছর পর ওই সম্পত্তিটা যখন নিজের নামে আসে, তখন বলে যখন আমি চুক্তি করেছিলাম, দিতে চেয়েছিলাম, তখন তো আমার নামে সম্পত্তি ছিল না, এখন আমার নামে হয়েছে, তার মানে ওই সময় যে চুক্তি করেছিলাম সম্পত্তি দেওয়ার কথা বলে, সে চুক্তিটা কি কার্যকর না। এই কথা বলা যাবে না, তাহলে কি হয়ে যাবে, স্টপেল হয়ে যাবে। আগে দিতে চেয়েছি তার মানে আমাকে বর্তমানেও দিতে হবে। আগে আমি সম্পত্তির মালিক ছিলাম না, আমার বাবা ছিল, এই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে কিন্তু প্রতারণা নাই। জাস্ট প্রথমে আমি সম্পত্তির মালিক ছিলাম না, পরে থাকার পরে আমি জাস্ট দায়িত্ব এড়ানোর চেষ্টা করছি, এখানে কোনো প্রতারণা নেই। শুধু স্টপেল কাজ করবে এখানে, প্রতারণা থাকা আবশ্যক নাই। প্রতিবন্ধ অধিকার সৃষ্টি করে না বা মোকদ্দমার কারণও হয় না। কোনো প্রতিবন্ধ যদি হয় তাহলে এইটা কোনো অধিকার সৃষ্টি করে না বা মোকদ্দমার কারণও হয় না। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যেমন আমি টাকা নিলাম কিন্তু আমি কোর্স করাচ্ছি না, বা আমি দীর্ঘদিন ক্লাস বন্ধ রাখছি, বা এক সময় আমি দায়িত্ব এড়িয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছি আপনাদের সাথে, মনে করেন, তাহলে এই জাস্ট যোগাযোগ বন্ধ করা দেওয়ার জন্য কিন্তু মামলা করার কারণ উদ্ভব হবে না। তাহলে কিভাবে কারণ উদ্ভব হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে, আপনাদের যোগাযোগ করে আমার থেকে টাকা চাইতে হবে। যখন আমি টাকা দিতে অস্বীকার করব, আমি যখন টাকা দিতে অস্বীকার করব তখন মামলা করার কারণ উদ্ভব হবে। জাস্ট আমি এড়িয়ে যাচ্ছি, প্রতিবন্ধ সৃষ্টি হচ্ছে, মানে স্টপেল সৃষ্টি হচ্ছে, ওই সময় মামলা করার কারণ উদ্ভব হচ্ছে না। তার মানে যতক্ষণ না সরাসরি স্পষ্ট অস্বীকার না করা হয় তখন মামলা করার কারণ উদ্ভব হয় না। সিভিল মামলার কথা বলছি। দ্ব্যর্থবোধক মানে অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট, বাংলা দুইটা শব্দ আছে, হচ্ছে অস্পষ্ট আর হচ্ছে দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক মানে যেটার অর্থ স্পষ্ট না, অ্যাম্বিগুয়াস, বিষয়ে প্রযোজ্য হয় না কিন্তু সুস্পষ্ট বা নির্দিষ্ট বিষয়ে প্রযোজ্য হয়। কি, স্টপেল, মানে স্টপেলের বিষয়টা স্পষ্ট হতে হবে। আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম, আমার পোস্টটা স্পষ্ট না, তো আমার এই পোস্টে কেউ যদি ভুল বুঝে যে এই পোস্ট দ্বারা আমি এরকম কোনো কিছু অফার করছি, কেউ যদি সেটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমি দায়ী থাকবো না, কারণ সেখানে আমি স্পষ্ট কিছু বলিনি। আমাকে স্পষ্ট বলতে হবে, এবং সেটাতে বিশ্বাস করে কেউ যদি কোনো কাজ করে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি স্টপেলের দ্বারা বাধাগ্রস্ত হব।
তার মানে অস্পষ্ট হলে হবে না, স্পষ্ট কথাবার্তা থাকতে হবে। এবং ঘোষণা বা কোনো কাজ বা কোনো কার্যবিরতি যেটা প্রথমে বলা হয়েছে সেটা স্পষ্ট হতে হবে। আইন বিষয়ে প্রতিবন্ধক প্রযোজ্য নয় বা অকার্যকরী, তার মানে আইনের বিরুদ্ধে বিরুদ্ধে স্টপেলটা কাজ করে না। শেষের দুইটা লাইন বিগত সালে জুডিশিয়ারিতে প্রশ্ন এসেছে, তাই সেই লাইনগুলো দিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়েও দিলাম। তো আশা করি স্টপেলটা কি জিনিস। দুঃখিত। তো আশা করি স্টপেলটা কি বিষয়, এর কনসেপ্টটা কি, এর ধারণাটা কি, স্টপেল দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা বুঝতে পেরেছেন। এমসিকিউ এর জন্য এতটুকু এনাফ। রিটেনে যদি স্টপেলের উপর প্রশ্ন থাকে তাহলে রিটেনে একটু বিস্তারিত আছে। তারপরও আপনারা চাইলে কোনো গাইড বা মূল বইয়ে স্টপেল বিষয়ে আরো দীর্ঘ আলোচনা আছে, কেস রেফারেন্স আছে। কেস ল 10-12টা যদি পড়েন, কেস রেফারেন্স যদি হাইকোর্টের বা বিদেশি আদালতের যদি রায় পড়েন বা অ্যাপিলেট ডিভিশনের রায় পড়েন, তাহলে একটা বিষয়ের কনসেপ্ট কিন্তু আরো ক্লিয়ার হয়। তাহলে স্টপেল বিষয়ে যে বিগত কেস রেফারেন্স গুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন, যদি মূল বই কালেকশনে থাকে। একটু মোটা বইয়ে রেফারেন্স গুলো থাকে, বিআর অ্যাক্টে রেফারেন্স থাকে না, ছোট ছোট চিকন বইয়ে রেফারেন্স থাকে না, কেস ল থাকে না। তো আশা করি এই স্টপেলের জন্য এমসিকিউ এতটুকু এনাফ। এরপরে আমরা চলে যাব 116, দখলকারী অর্থাৎ সত্ত্ববান যিনি, দখলকারীর অনুমতি ক্রমে ব্যবহারকারী বা প্রজার প্রতিবন্ধ স্বকার্যজনিত বাধা। যেমন আমি একটা ফ্ল্যাটে বসবাস করছি, এই ফ্ল্যাটের মালিক আমি না, এই ফ্ল্যাটের মালিক হচ্ছে, এই ফ্ল্যাটে যার কেনা আছে তিনি। আমি এই ফ্ল্যাটে একটা নির্দিষ্ট মাসিক ভাড়ার চুক্তিতে এই ফ্ল্যাটটাতে কি করছি, ব্যবহার করছি। তাহলে তার সাথে আমার লিখিত হোক অলিখিত হোক, অনেক সময় লিখিত চুক্তি হয়। আমি যেহেতু অ্যাডভোকেট সচেতন মানুষ, আমি 300 টাকার স্ট্যাম্পে লিখিত একটা চুক্তি করে নিয়েছি, ডিটেলস সবকিছু। আর মৌখিক চুক্তি হতে পারে, অনেকেই স্ট্যাম্প করে না, জাস্ট মুখে বলে ঠিক আছে আপনি প্রতি মাসে এত টাকা ভাড়া দিবেন, প্রতি মাসের শুরুতে প্রথম সপ্তাহতেই, তারপরে আপনি কারেন্ট বিল আপনার, গ্যাস থাকলে গ্যাসের ভাড়া আপনার, এটসেট্রা এটসেট্রা কিছু কন্ডিশন মুখে বলে দেয়। এটা কমন বিষয়, তাই অনেকে স্ট্যাম্প করে না বা লিখিত ডকুমেন্ট থাকে না, মৌখিক চুক্তি থাকে। এটা কিন্তু একটা চুক্তি। তাহলে এখানে মালিক যিনি দখলকার ছিল, তাকে, তার থেকে আমি দখলটা বুঝিয়ে নিয়ে ভাড়ার বিনিময়ে আমি থাকছি এখানে। এখন আমি বসবাস করছি 10 বছর, 20 বছর বা 12 বছর বসবাস করলাম। সাধারণত 12 বছর বসবাস করার পর একটা বিরুদ্ধ দখল বা অ্যাডভার্স পজিশনের বিষয় থাকে। কোনো সম্পত্তি যদি জোর করে 12 বছর দখল করা হয়, তাহলে সেই সম্পত্তির মালিক দখলকারী হয়ে যায়। এটা হচ্ছে তামাদি আইনের 28 ধারাতে আছে, অ্যাডভার্স পজিশন। তো 12 বছর যদি আমাকে বাধা না দেয় বা বাধা দিলেও আমি যদি জোর করে থাকি, আমাকে যদি উচ্ছেদ করতে না পারে, 12 বছরের মধ্যে যদি উচ্ছেদের মামলা না করে, তাহলে সম্পত্তি আমার হয়ে যাবে। এই যে বিষয়টা, এটা কিন্তু ভাড়াটিয়ার মধ্যে কাজ করবে না। স্টপেল বাধা দিবে কেন? কারণ আমি তো জোর করে এই ফ্ল্যাটে উঠি নাই, আমি জোর করে এই ফ্ল্যাটে বসবাস করছি না, আমি একটা নির্দিষ্ট ভাড়া দিচ্ছি। নির্দিষ্ট ভাড়া দিচ্ছি, এটার অর্থ হচ্ছে আমি মালিকের যে মালিকানা বা টাইটেল বা ওনারশিপ, সেটা মেনে নিয়েই তো ভাড়া দিচ্ছি। আমি তাকে ভাড়া দিচ্ছি মানে সে মালিক, এটা স্বীকার করে নিচ্ছি। এই কারণে 12 বছর পার হওয়ার পর আমি বলতে পারবো না এই ফ্ল্যাট আমি 12 বছর দখল করেছি, এখন এই ফ্ল্যাটের মালিক আমি। কারণ আমি প্রথমে স্বীকার করে নিয়েছি যে ইউ আর দ্য ওনার অ্যান্ড আই অ্যাম ইয়োর ভাড়াটিয়া, মানে টিনেন্ট। ভাড়াটার ইংরেজি হচ্ছে টিনেন্ট। তো ভাড়াটিয়া বা ব্যবহারকারীর তার স্থলবর্তী প্রতিনিধি, তার মানে আমি বা আমার যারা প্রতিনিধি আছে, আমার লিগ্যাল প্রতিনিধি থাকতে পারে, বা আমার বংশগত প্রতিনিধি, আমার সন্তান স্ত্রী সন্তান থাকতে পারে, বা আমার লিগ্যাল যে প্রতিনিধি, আমি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কিন্তু লিগ্যাল প্রতিনিধি তৈরি হয় বা আইনগত প্রতিনিধি তৈরি হয়, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ তৈরি হয়। তো আমি বা আমার পক্ষে কেউ যদি দাবি করে এই ফ্ল্যাটের মালিকের কাছে যে 12 বছরের বেশি সময় তো আমরা এটা দখল করছি, ভোগ দখল করছি, অতএব এটার মালিক আমরা, এটা এই স্টপেল 116 ধারা এসে বাধা দিবে। তাহলে প্রতিনিধি কর্তৃক ব্যবহার শুরুর সময় তার মালিকের উক্ত স্থাবর সম্পত্তিতে সত্য ছিল না মর্মে পরবর্তীতে কোনো সময় তা অস্বীকার করতে পারবে না। তার মানে যখন উঠেছি
তখন যে তার শর্ত ছিল না, জোর করে উঠেছি এ কথা বলার সুযোগ নাই। তার মানে পূর্বে শর্ত ছিল না, যেই সময় এখানে আমি উঠেছি তখন তো অনুমতি নিয়ে উঠেছি, না হলে কি কারো ফ্ল্যাটে কেউ জোর করে ঢুকতে দিবে? দিবে না। তো ফ্ল্যাটের যা বা ভাড়াটিয়া কোনো বিষয়, এটা শুধুমাত্র আবাসিক না, যদি বিজনেস স্পেস হয়, বাণিজ্যিক স্থান হয়, কোনো দোকানপাট, হোটেল, এই ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ব্যবসা করার জন্য আমি একটা জায়গা ভাড়া নিলাম, নেওয়ার পরে 12 বছর সেটা ভোগ দখল করার পর যদি দাবি করি এটা আমার, মালিকের না, তাহলে কিন্তু হবে না। 116 ধারা স্টপেল হিসাবে বাধা দিবে। তার মানে 115 ধারাটা, 116 ধারাটা একই, কিন্তু 115 ধারার এক্সটেনশন বলতে পারেন, ব্যাখ্যা বলতে পারেন, বা উদাহরণ বলতে পারেন, যে বিশেষ ক্ষেত্রে 116 ধারা জাস্ট মালিক এবং ভাড়াটিয়ার ক্ষেত্রে 116 ধারাটা স্পেশালি প্রযোজ্য। ধারাটির উদ্দেশ্য প্রতারণামূলকভাবে দখলমূলে স্থাবর সম্পত্তিতে সত্ত্ব অর্জনকে বাধাগ্রস্ত করা। মানে আমি যদি এখানে প্রবেশ করে প্রতারণামূলকভাবে 12 বছর পর মামলা করে তাকে যদি সরিয়ে দিই, তো এইভাবে আমি, আদালত আমার পক্ষে কাজ করবে না। কারণ আদালত দেখবে যে আমি ভাড়াটে হিসাবে ঢুকেছি, বা আশেপাশের যারা ফ্ল্যাটের মালিক বা আশেপাশের যাদের বাড়ি আছে তারা তো সাক্ষী দিবে যে না, ইনি ভাড়াটে হিসেবে ঢুকে এই ফ্ল্যাটটা হস্তগত করার অন্যায় চেষ্টা করছে। আশা করি বুঝতে পেরেছেন, 116 মানে ভাড়াটিয়া মালিকের মধ্যে মালিকের যে সুরক্ষা সেটা। 116 ধারা থেকে টেকনিক্যাল প্রশ্ন আসতে পারে, নোট করে নেন, যেটা নোটে উল্লেখ নাই, যে কোনো মানে ফ্ল্যাট বা বাড়ি বা কোনো স্থাবর সম্পত্তি এর রক্ষা কবচ বা প্রতিবন্ধ জনিত বা স্টবল জনিত রক্ষা কবচ কোন ধারায় আছে? সেটা 116 ধারায়। তার মানে ভাড়াটিয়ার রক্ষা কবচ হচ্ছে 116 ধারা। সরি, মালিকের রক্ষা কবচ হচ্ছে 116 ধারা, যেটা ভাড়াটিয়ার বিরুদ্ধে যায়। 117, বিনিময় পত্র, বরাত চিঠি একই জিনিস। বিল অফ এক্সচেঞ্জ যেটাকে বলা হয়, এখন বর্তমানে বিল অফ এক্সচেঞ্জ খুব কম ব্যবহার করা হয়, চেক চলে আসছে। ব্যাংকিং সিস্টেমটা অনেক ইস্টাবলিশ করেছে, অনেক ব্যাংক হয়ে গেছে, সরকারি বেসরকারি, তফসিল নন তফসিলি অনেক ব্যাংক। এই কারণে আরো ব্যাংকের বাইরেও আর্থিক প্রতিষ্ঠান আছে, এনজিও আছে। তো এই কারণে এখন চেকের, ব্যাংক চেক ইস্যু করে, এখন চেকও তো চলে যাচ্ছে। আর চলে আসছে কি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কার্ডেই লেনদেন বেশি হয়। আরো তো আছে মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ, এগুলো ক্যাশলেস। তো এই কারণে বিল অফ এক্সচেঞ্জ খুব কম হয়। তো স্বীকৃতিদাতা, তাহলে এটা চেকের মতো আমরা বলতে পারবো। বা গচ্ছিত গ্রহীতা বা জামানত গ্রহীতা ও অনুমতিক্রমে ব্যবহারকারীর প্রতিবন্ধ আছে হচ্ছে 117 ধারায়। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তাহলে 115-তে কনসেপ্ট বোঝানো হলো, প্রিন্সিপাল অফ স্টপেলের। 116-তে হচ্ছে মালিক ভাড়াটিয়ার মধ্যে গ্যাঞ্জাম হলে মালিককে সুরক্ষা প্রদান করবে 116 ধারা। 117 ধারা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, তো সেই বিষয়ে ব্যবহারকারী যে প্রতিবন্ধ সেইটা আছে 117 ধারায়। এরপরে আমরা চলে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, নবম অধ্যায়, ধারা 118 থেকে 134। 118 থেকে শুরু করে 134, সবগুলো সেকশন মিলেই হচ্ছে সাক্ষীর যোগ্যতা। শুনে বোঝা যাচ্ছে কারা কারা সাক্ষী হতে পারবে। অ্যাডভোকেট এর যোগ্যতা বা অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা যেমন বার কাউন্সিল অর্ডারের 27 অনুচ্ছেদে আছে, আর্টিকেলে। আমার এখানে মানে পূর্ণ ভলিউম দেওয়া আছে। আপনার সাউন্ড সিস্টেম একটু বাড়াতে হবে, প্রয়োজনে হেডফোন ব্যবহার করতে পারেন, বাইস আপনার ইয়ারফোন ব্যবহার করতে পারেন। মানে আমার ফুল সাউন্ড দেওয়া আছে, আর এর থেকে আমি যদি জোরে কথা বলতে যাই হয়তো বা কাশি উঠে যাবে। কারণ কোর্টে তো সারাদিন বকবক করতে হয়। একটু কষ্ট করে শোনার চেষ্টা করবেন। তারপর আমি ভিডিও যখন দিয়ে দিই তখন একটু সাউন্ড বাড়িয়ে দিই। তো সবাইকে আমি বলবো যে একটা করে ইয়ারফোন নিয়ে নেবেন বা হেডফোন নিয়ে নেবেন। 118, সাক্ষীর যোগ্যতা শুরু হলো। 118, যে সাক্ষ্য প্রদান করতে পারে। তো প্রথমেই সাক্ষীর যোগ্যতা প্রথমেই বলে দিচ্ছে কে কে সাক্ষ্য প্রদান করতে পারে। 118-তে বলছে যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম সকল ব্যক্তি। সকল ব্যক্তি বলতে মানুষের কথা বলা হচ্ছে। তবে মজার বিষয়, পোষা প্রাণী
যেমন যারা একটু বুদ্ধিসম্পন্ন পোষা প্রাণীর মধ্যে কুকুর আছে, তারপরে তোতা পাখি আছে, এরা সাধারণত ইশারাও কথা বলতে পারে। তো কিছু কিছু কেসে এই পোষা প্রাণীদেরও কিন্তু, আবার বানর, এদেরও কি নেওয়া হয়, সাক্ষী নেওয়া হয়, এরকমও কিন্তু নজির আছে। তো মূলত 118 ধারায় শুধুমাত্র মানুষ যারা, তাদেরকেই পারমিশন দেওয়া হয় আদালতে সাক্ষী হিসাবে কথা বলার। স্পেশাল ক্ষেত্রে কোনো প্রাণীকে আদালতে সাক্ষী হিসাবে গণ্য করবে কিনা মামলার পরিস্থিতি ভেদে আদালত সিদ্ধান্ত নিতে পারে। অল্প বয়স্ক শিশু, মানে শিশুর বয়স 2 বছর, 3 বছর, 5 বছর, উল্লেখ করা নাই। 1 বছরের শিশুকে যদি জিজ্ঞাসা করা হয়, এটা কি তোমার মা, সে তো বলবে হ্যাঁ, মাথা অন্তত ঝোঁকাবে। তো মা কি তোমাকে চড় দিয়েছিল, মেরেছিল, ধমক দিয়েছিল, সে তো অন্তত হ্যাঁ না কিছু বলতে পারবে, মাথা ঝোঁকাবে। 1-2 বছরের 2 বছরের যদি বাচ্চা বলি, 3 বছরের। তো এমন বাচ্চা যে অন্তত ইশারায় কথা, মানে এমন একটা পরিস্থিতি হ্যাঁ নাতে যদি উত্তর দেয়, বা যে অপরাধ করেছে সেই অপরাধীর সামনে যদি শিশুটাকে নিয়ে যাওয়া যায়, তাহলে শিশুটা ওই অপরাধীকে দেখে ভয় পাবে। এই যে ভয় পাচ্ছে, এটা থেকে অনেক কিছু আদালত ধরে নিতে পারে। এই কারণে অল্প বয়স্ক শিশু, অতি বার্ধক্য বলতে যে ঠিকভাবে কথা বলতে পারছে না, দাঁত সব পড়ে গেছে, কথাও স্পষ্ট, কিন্তু অন্তত কিছু ইশারায় কথা বলতে পারছে, তবুও চলবে। বা মানে অস্পষ্ট আওয়াজ করতে পারছে, সেটা দ্বারাও যদি বোঝা যায়, আদালত যদি বুঝতে পারে, তাহলে পারমিশন দিতে পারে। দৈহিক বা মানসিক ব্যাধিগ্রস্ত, তাহলে দৈহিক ব্যাধিগ্রস্ত, মানসিক ব্যাধিগ্রস্ত মানে উন্মাদ বা যে জড়বুদ্ধি, এরকম ব্যক্তিও ক্ষেত্র বিশেষে সাক্ষী হতে পারে। ব্যক্তিও সাক্ষী হতে পারে যদি প্রশ্নের অর্থ বোঝার বোধ শক্তি থাকে। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ভ্যালিড পয়েন্ট, যে অল্প বয়সী শিশু হোক বা অতি বয়সী বার্ধক্য বার্ধক্য ব্যক্তি হোক, মানসিক সমস্যা থাকুক, বা প্যারালাইজড কোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি হোক না কেন, যদি প্রশ্ন বোঝার তার বোধ শক্তি থাকে, যে হ্যাঁ কি বলছে উকিল সাহেব, যে রায় কি বলছে সেই প্রশ্ন বোঝে, বা ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব যিনি বিচার করছেন, বিচারক বা আইনজীবী কি বলছেন সেটা বুঝে তিনি উত্তর করতে যদি পারেন, ইশারায় হোক বা মুখের মাধ্যমে হোক বা লিখে, তাহলে তার সাক্ষ্য গ্রহণ করা হবে। তার মানে সে সাক্ষী হিসাবে ইলিজেবল বা যোগ্য। 118 কিন্তু ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে, এটা রেডিয়াস অনেক বড়। 119 বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। বোবা সাক্ষী বা ডাম্প উইটনেস, যিনি বোবা সাধারণত তিনি শুনতেও পান না, আবার কথাও বলতে পান না। কারণ শুনতে পারেন না বলে কিন্তু বোবা। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে যে শুনতে পায় কিন্তু বলতে পারে না, কিন্তু জন্মগতভাবে যে শুনতে পাবে না সে কিন্তু বলতেও পারবে না। কারণ কান দিয়ে না শুনলে তো ভাষা শিখতে পারবে না, বলতেও পারবে না। এই কারণে যে শুনতে পায় না ছোটবেলা থেকে জন্মগতভাবে, বা জন্মের কিছুদিন, 2 বছরের মধ্যে যদি কানে সমস্যা হয়, সে কিন্তু মুখে কথাও বলতে পারবে না, কারণ ভাষা সে শিখতে পারবে না। আবার অনেকে হয় শুনতে পায়, পরবর্তীতে হয়তোবা কণ্ঠে বা জিহ্বায় সমস্যা হয়েছে, এই কারণে সে আর কথা বলতে পারে না। তো বোবা সাক্ষী বা ডাম্ব উইটনেস লিখে বা ইশারার মাধ্যমে বোঝাতে পারলে তা প্রকাশ্য আদালতে হতে হবে। তাহলে আদালতে দাঁড়িয়ে, উইটনেস বক্সে দাঁড়িয়ে যদি কোনো বোবা কোনো কিছু লিখে, প্রশ্ন করা হলো কে খুন করেছে আপনি কি দেখেছেন, তখন সে লিখে দিচ্ছে অমুক, নাম লিখে দিচ্ছে, যে শো করছে। বা এখানে আদালতে যে উপস্থিত আছে 5 জন, এর মধ্যে কে চুরি করেছে বা কে আপনার বাবাকে আঘাত করেছে সেটা কি আপনি দেখেছেন? হ্যাঁ, মাথা নড়াচ্ছে, হ্যাঁ। কে বলেন তো, তখন আঙ্গুল দেখায় দিচ্ছে। তখন হয়তো উইটনেস বক্স থেকে নিয়ে এসে আসামির কাঠগড়ার সামনে নিয়ে আসছে, যে দেখাই দেন কে, তখন কাছ থেকে দেখাই দিচ্ছে এই ব্যক্তি, মানে মিস্টার অমক। এই যে লিখে বা ইশারায়, কোনো কাগজে লিখে বা চক ডাস্টার থাকতে পারে, ছোট স্লেটে লিখে দিতে পারে। তো প্রকাশ্য আদালতে সেটা হতে হবে উইটনেস বক্সে, যেভাবে সাক্ষী গ্রহণ করা হয়, এবং মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। দেখেন, প্রশ্ন আসতে পারে যে একজন বোবা আদালতে লিখিত সাক্ষী প্রদান করলো, সেটা কি লিখিত সাক্ষী হবে না মৌখিক সাক্ষী হবে? সেটা মাস্ট ওরাল এভিডেন্স হবে। যদিও যেহেতু বোবা মুখে বলতে পারছে না, সে লিখে বা ইশারায় কোনো কিছু
মানে উত্তর দিচ্ছে, জবাব দিচ্ছে, এই কারণে সে লিখেই দিক আর ইশারাই দিক, এটা আদালতে সরাসরি লাইভ হচ্ছে, এই কারণে সেটাকে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে। যদিও লিখে দিচ্ছে, তাহলে আবার অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে কোন ধারার বিধান মতে কোনো লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসাবে গণ্য করা হয়? 119 বোবা সাক্ষীর লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়। খুবই কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট। বলা যায় না এখান থেকে টেকনিক্যালি প্রশ্ন আসতে পারে, এর আগে এভাবে প্রশ্ন আসেনি, তবে আমার ক্লাস টেস্টে ছিল। 120 স্বামী অথবা স্ত্রী সাক্ষী হিসাবে কি যোগ্য? দেওয়ানি মোকদ্দমায় বা ফৌজদারি মামলায় উভয় ক্ষেত্রে পরস্পরের পক্ষে বা বিরুদ্ধে সাক্ষী হতে পারবে। আজকে একটা মামলায় আজকে একটা মামলায়, পারিবারিক মামলা, দুইজনই ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আমি বিবাদী পক্ষে আছি। তো বাদী পক্ষের আইনজীবী বাদীকে নিয়ে আসছেন আজকে সাক্ষীর জন্য, উনি সাক্ষী দিলেন। আমি বিবাদী পক্ষের আইনজীবী হিসাবে সেই সাক্ষীকে জেরা করলাম। তো এখানে এই যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কি দিল, সাক্ষ্য দিল। আর আগামী দিন আমি আবার বিবাদীকে ডাকবো, আগামী ধার্য তারিখে বিবাদী আবার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে 120 ধারা অনুসারে স্বামী পরস্পরের বিরুদ্ধে অথবা পরস্পরের পক্ষে সাক্ষী দিতে পারে। পরস্পর পক্ষে বলতে, মনে করেন সিভিল মামলায় স্বামী মামলা করলো, আর ওই মামলায় স্বামী বাদী, আর স্ত্রী তার পক্ষে একজন সাক্ষী, বা স্ত্রী মামলা করেছে অন্য কারো বিরুদ্ধে, স্বামী তার পক্ষে একজন সাক্ষী। তার মানে স্বামীকে সাপোর্ট করেও সাক্ষী দেওয়া যাবে, বা স্বামীর বিরুদ্ধেও সাক্ষী দেওয়া যাবে, অথবা স্ত্রীকে সাপোর্ট করে সাক্ষী দেওয়া যাবে, অথবা স্ত্রীর বিরুদ্ধেও সাক্ষী দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। 121 জজ ও ম্যাজিস্ট্রেটগণ, জজ এবং ম্যাজিস্ট্রেটগণ অর্থাৎ বিচারক ঊর্ধ্বতন আদালতের নির্দেশ ব্যতীত, যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার আন্ডারে কারা কারা থাকে? সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণী যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকেন। আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যতগুলো আছেন তারা আবার সিএমএম অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকেন। তার মানে ম্যাজিস্ট্রেটদের একজন বস থাকেন, আবার এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের বস হচ্ছে সিএমএম, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বস হচ্ছে সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যখন আমরা সিআরপিসি পড়বো বা ফৌজদারি কার্যবিধি, তখন এই জিনিসগুলো আরো ভালো জানবো। আর সকল ম্যাজিস্ট্রেট আবার দায়রা জজের আন্ডারে, সেশন সেশন জজের আন্ডারে। তো কোনো মামলায় একজন ম্যাজিস্ট্রেট যদি সাক্ষী দিতে যায়, অন্য একটা মামলায় সাক্ষী হিসাবে যাচ্ছে, বিচারক অন্য একটা মামলায় নিজ জেলায় বা অন্য জেলায় সাক্ষী হিসেবে যদি যায়, তাহলে তার যে বস বা ঊর্ধ্বতন আদালত তার কিন্তু কি লাগবে, নির্দেশনা লাগবে, অনুমতি লাগবে। বিচারকালে নিজেদের আচরণ বা জ্ঞাতসারে আসা বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। ঊর্ধ্বতন কর্মকর্তা যদি নির্দেশনা দেয় যে ঠিক আছে আপনি ওই আদালতে আপনি কি করেন, সাক্ষী দিয়ে আসেন। মনে করেন একজন ম্যাজিস্ট্রেট বিচার কার্য পরিচালনা করছে, করতে করতে আদালতের ভেতরে একটা অকারেন্স হয়ে গেল, মারপিট হয়ে গেল, গুরুতর আঘাত বা আঘাত বা মার্ডার হয়ে গেল এজলাসের মধ্যে। তখন ওই কোর্টে যেহেতু একজন বিচারক ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, তো বিচারককে যদি এখানে এই মামলায় সাক্ষী করা হয়, বিচারক বাদী হয়েও কিন্তু একজন পুলিশকে ডেকে নিয়ে এসে মামলা দিতে পারে, জিআর মামলা হলো, বিচারক সাক্ষী দিতে যেতে পারে। সেক্ষেত্রে নিশ্চয়ই তার ঊর্ধ্বতন কর্মকর্তার পারমিশন লাগবে, বা তিনি নির্দেশ দিলেই যেতে বাধ্য, অথবা তিনি নিজে থেকে যদি সাক্ষী দিতে না চান তাহলে তাকে বাধ্য করা যাবে না। বিচারকালে অন্যান্য বিষয় অর্থাৎ ঘটনা ঘটলে সে বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন। এখানে দেখেন একটু কনফিউশন হতে পারে আপনাদের। বিচারকালে অন্যান্য বিষয়, বিচারকালে নিজেদের আচরণ বা জ্ঞাতসারে আসা বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে কিন্তু তিনি বাধ্য না। কে বাধ্য না? ওই জজ বা ম্যাজিস্ট্রেটগণ। ঊর্ধ্বতন আদালত যদি নির্দেশ না দেয়, তাহলে স্টার চিহ্ন যেটা দিয়েছি এইটা ঊর্ধ্বতন আদালতের কি লাগবে, নির্দেশনা লাগবে। আর নিচের হ্যাশ চিহ্ন দিয়ে যে এই লাইনটা লেখা আছে,
যেটা আমি ভিন্ন কালার করছি, ব্লু কালার করছি, বিচারকালে অন্যান্য বিষয় বা ঘটনা যদি ঘটে সে সম্পর্কে সাক্ষ্য দিতে পারবেন। একটু আগে যেটা আমি বলছিলাম, আদালতে যদি গুরুতর কোনো ঘটনা ঘটে, ঘটনা ঘটলে যে মামলা সম্পর্কে বিচার হচ্ছে এই মামলা ব্যতীত নতুন কোনো যদি ঘটনা ঘটে, তাহলে উনি বসের নির্দেশনা না নিয়েও সাক্ষী হতে পারবেন। কিন্তু মনে করেন একটা পুরাতন মামলা চলছে, এই মামলাতে কোনো কিছু উনি বুঝতে পারলেন, ওই মামলা সম্পর্কে কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া উনি কি করতে পারবেন না, সাক্ষী দিতে পারবেন না। এটাই বোঝানো হচ্ছে। তার মানে উপরের লাইন নির্দেশনা ছাড়া সম্ভব না, আর নিচের লাইনে নির্দেশনা ছাড়া সম্ভব, যদি জজ বা ম্যাজিস্ট্রেট নিজে থেকে যান। এরপর 122, বিবাহ বলবৎ থাকাকালে যোগাযোগ। এই যে 120-এর পরেই বিবাহ বলবৎ থাকাকালে যোগাযোগ, এটা 121-এ থাকা উচিত ছিল। কারণ স্বামী স্ত্রী 120-এ আছে, আবার 122-এ দিল, 121-এ থাকলে কাছাকাছি থাকতো, সুবিধা হতো। যাই হোক, যেভাবে আছে 122-ও স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয়। বিবাহ বলবৎ থাকাকালে, বিবাহ বলবৎ তো স্বামী স্ত্রীর মধ্যেই থাকে, তো যোগাযোগ তাহ স্বামী স্ত্রীর সম্পর্ক থাকাকালীন তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, অনেক কিছু বিশ্বাস করে ভালোবেসে হাজবেন্ড ওয়াইফদের মধ্যে কথাবার্তা লেনদেন হয়। তো এমন বার্তার বিষয়বস্তু প্রকাশ করতে স্বামী বা স্ত্রীকে বাধ্য করা যাবে না। মনে করেন একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডাইভোর্স হয়ে গেছে 2023 সালে, 2020 সালে একটা ঘটনা ঘটেছিল। স্বামী ঘটনাটা ঘটে এসে স্ত্রীকে বলেছিল যে আমাকে বাঁচাও, আমাকে আশ্রয় দাও, আমি একটা অপরাধ করে ফেলেছি। তার মানে স্ত্রীর কাছে সবকিছু বলে দিয়েছে 20 সালে। 23 সালে সে ডাইভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এখন ওই স্ত্রীকে, যে তোমার স্বামী তো তোমাকে বলেছিল 20 সালে, নিশ্চয়ই 20 সালের ঘটনা, মামলা ঘটনা 20 সালে পরে প্রকাশ পাচ্ছে, যদি তোমার সাথে তালাক হয়ে গেছে কিন্তু তুমি বলো। তো এখানে বিবাহ বলবৎ থাকাকালে যেহেতু তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল, তালাক হোক বা না হোক, তালাকের পরেও এই স্ত্রীকে বাধ্য করা যাবে না তার বর্তমান হাজবেন্ড অথবা এক্স হাজবেন্ডের বিরুদ্ধে, অথবা বর্তমান স্ত্রী বা এক্স ওয়াইফের বিরুদ্ধে কি করা, সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। যখন বাধ্য করা যাবে ব্যতিক্রম আছে। তো প্রথমে বললো ডিরেক্ট বাধ্য করা যাবে না, দ্বিতীয়ত বলছে ব্যতিক্রম বাধ্য করা যাবে। কোথায় কোথায় বাধ্য করা যাবে? 1 নম্বর, বিবাহিত ব্যক্তিদের উক্ত স্বামী স্ত্রীর মধ্যে মোকদ্দমায়, মানে যৌতুকের মামলা, বিবাহ বলবৎ আছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে দিল, তখন আবার কিন্তু বাধ্য করা যাবে। একজন অপরজনের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হলে, নারী শিশু মামলা বা আহ, পারিবারিক কোনো মামলা এই ধরনের, বা ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো মামলা, তাহলে বাধ্য করা যাবে। নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতিক্রমে, অনুমতি নিল, অনুমতি নিয়ে, ওই যে প্রথমে যেটা বলছে বিবাহ বলবৎ থাকলে একজন আরেকজনের বাধ্য করা যাবে না, কিন্তু আবার অনুমতি নিয়ে আবার বাধ্য করা যেতে পারে। এরপরে 123, তাহলে 120 এবং 122 হাজব্যান্ড ওয়াইফ নিয়ে। 123 রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে সাক্ষ্য। কোনো স্টেট সম্পর্কে যদি কোনো কিছু থাকে, একটা বিষয় থাকছে যে স্যালুস পপুলিস্ট সুপ্রিমা লেস, সর্বোচ্চ আইন হচ্ছে গণকল্যাণ ও গণস্বার্থ, এই নীতির উপরে কিন্তু 123 ধারাটি প্রযোজ্য, মানে প্রতিষ্ঠিত, যে জনগণের স্বার্থ আগে দেখতে হবে। এমন একটা কাজ করা যাবে না যে 10 জনকে বাঁচাতে গিয়ে একটা এলাকার পুরো মানুষের ক্ষতি করে দেওয়া হচ্ছে। জনগণের ক্ষতি করা যাবে না, প্রয়োজনে একটু আইন ভঙ্গ করা যেতে পারে, কিন্তু জনগণের ক্ষতি করা যাবে না। এই কারণে রাষ্ট্রীয় যদি কোনো কিছু থাকে যেটা রাষ্ট্রীয় স্বার্থেও, এই বিষয় প্রকাশ করে দিলে একটা এলাকার বা পুরো দেশের রাষ্ট্রীয় একটা বিঘ্ন সৃষ্টি হতে পারে, কিংবা মানুষের ক্ষতি হতে পারে। এই ধরনের রাষ্ট্রীয় গোপন বিষয় প্রকাশ করা যাবে না। অপ্রকাশিত সরকারি দলিল হতে প্রাপ্ত তথ্যের বিষয়, একটা গেজেট প্রকাশ হয়নি বা একটা কিছু প্রকাশ করবে সরকার, একটা আদমশুমারি রিপোর্ট প্রকাশ হয়নি, এটসেট্রা এটসেট্রা, সরকারি কোনো প্রকাশনা থেকে কোনো কিছু প্রকাশ হবে এক এক দুই বছরের মধ্যে বা এক দুই মাসের মধ্যে বা এক দুই দিন পরে, তার কিছুদিন আগেই, অল্প দিন আগেই সেটা সম্পর্কে অপ্রকাশিত গোপন বিষয় সম্পর্কে কেউ প্রকাশ করে দিল তথ্য, তো এই তথ্যটা প্রকাশ করা যাবে না আদালতে। বিশেষ করে 123 ধারা বলছে এটা আদালতে সাক্ষী হিসাবে
সাক্ষ্য দিয়ে প্রকাশ করা যাবে না। আমরা পড়ছি সাক্ষীর যোগ্যতা, মানে কেউ যদি আদালতে এসে বলে যে আমি রাষ্ট্র একটি গোপন বিষয় জানি, এটা আমি এখন আদালতে বলবো, সেটা সাক্ষী বলতে পারবে না। তার মানে 123-এ এটা কিভাবে সাক্ষীর যোগ্যতা? আদালতে এই বিষয়ে কথা বলতে পারবে না, অর্থাৎ এখানে সাক্ষীর যোগ্যতা নাই এই বিষয়ে কথা বলার, সে যে ব্যক্তি হোক না কেন। সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত সাক্ষ্য প্রদান করা যাবে না। তাহলে যে মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট বা যে মিনিস্ট্রি বা যেই মন্ত্রণালয় থেকে সেই তথ্যটা প্রকাশ হতে পারে, সেখানকার যিনি বস আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, মানে প্রধান কর্মকর্তা আছেন, তার যদি অনুমতি নেওয়া হয়, যে বিশেষ ক্ষেত্র এটা যদিও রাষ্ট্রীয় গোপন বিষয় কিন্তু এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে বাদী বা বিবাদীর অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে প্রধান কর্মকর্তার অনুমতি নিয়ে এই মামলায় কতটুকু প্রকাশ করা যাবে সেইটা পারমিশন নিয়ে করা যেতে পারে। সেটা খুব বিশেষ ক্ষেত্রে এবং বিরল ঘটনা হবে, রেয়ার কেস। তাছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা কনভিন্স না হলে উনি অনুমতি দিবেন না। আমরা পড়ছি সাক্ষীর যোগ্যতা। তাহলে 123-এ কিন্তু সাক্ষীর যোগ্যতা নাই রাষ্ট্রীয় বিষয়ে কথা বলার। আর যোগ্যতা তখন তৈরি হবে যদি প্রধান কর্মকর্তা অনুমতি দেয়। তার মানে 123-এর যোগ্যতা আছে আবার নাই, দুইটাই প্রকাশ করা হচ্ছে। 122-এও যোগ্যতা আছে আবার নাই, দুইটা প্রকাশ করা হচ্ছে। 121-এও যোগ্যতা আছে আবার নাই, দুই। শিবলি ভাই বলবেন সবকিছু ঠিক আছে কিনা? জি ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাসটা বোঝা গেছে ভাই সবকিছু? জি। আচ্ছা, আজকে দুইটা অধ্যায় পড়লাম। প্রথমে ছিল স্টপেল 15, 16, 17, তারপর 118 থেকে শুরু করে 134 টানা। কি ছিল অধ্যায়ের নাম, কি ছিল? সাক্ষী সম্পর্কে যে আহ, বিধান। সাক্ষীর যোগ্যতা, দ্য কোয়ালিফিকেশন অফ উইটনেস। ঠিক আছে, এটা নবম অধ্যায়ের বিষয়। তো এটা 23 সালে প্রশ্ন আসছিল যে সাক্ষীর যোগ্যতা কোন সেকশনে আছে, 120 আসছিল। তাহলে 120 হচ্ছে 118 থেকে 134-এর মধ্যেই, তাই উত্তর হবে 120। আর অন্য তিনটা যে সেকশন সেগুলো অপশনের, মানে এই 118 থেকে 134-এর বাইরের মানে সেকশন ছিল। একটু পরে দেখাচ্ছি প্রশ্নটা। তো 134 ধারা পড়ছি। 134 ধারার বক্তব্য হচ্ছে সাক্ষীর যোগ্যতা, মূল বক্তব্য হচ্ছে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, সর্বনিম্ন একজন দিয়েও একটা মামলা প্রমাণ হতে পারে এবং সর্বোচ্চ অনেকগুলো সাক্ষী নেওয়া যেতে পারে। এটা কিন্তু রিটেনের এটা কিন্তু রিটেনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রিটেনও চলে আসে যে একটা মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হতে পারে, 2 বা 3 নম্বরের প্রশ্ন চলে আসে এভাবে। তো এখানে আমরা 23 সালের একটা রিসেন্ট প্রশ্ন দেখি। 23 সালের রিসেন্ট প্রশ্ন যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে কিন্তু বোঝা যাবে যে প্রশ্ন কোন দিকে যাচ্ছে। হিডিং দ্য গ্র্যান্ড বা স্টপেল নীতিটি, তাহলে প্রিন্সিপাল অফ স্টপেল এবার উল্টো ভাবে আসছে, হিডিং দ্য গ্র্যান্ড বা স্টপেল একই জিনিস। স্টপেল এভিডেন্স অ্যাক্টের কোন ধারার সাথে সম্পর্কিত? তো এটা কোন ধারা থেকে সম্পর্কিত বলা আছে? আর যেহেতু আপনারা নিজেদের মানে মিউট আনমিউট করে ফেলছেন, কথা চলে আসছিল, সবাইকে আবার মিউট করে দিলাম। তো যেটা বলছি যে এটা কোন সেকশন আছে, 115, কিন্তু ডিরেক্ট স্টপেল বলেনি। স্টপেলের নীতিটা কিন্তু, যে প্রিন্সিপাল বা নীতি, এটা কিন্তু 115-তে আছে এবং 116-তে কি আছে, এটাও স্টপেল আছে। তো এখানে নীতি না, এটা কিন্তু একটা উদাহরণ বা বর্ধিত একটা অংশ, কি এক্সটেনশন একটা অংশ, মালিক এবং ভাড়াটিয়া। এবং 116 গেল 117-তে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে, এটাও স্টপেল। কিন্তু মূল স্টপেলের বিষয়টাই কিন্তু বলা আছে 115-তে। তাহলে 115-তে প্রিন্সিপাল আলোচনা করা হয়েছে, 116-তে মালিক ভাড়াটিয়ার মধ্যে, 117-তে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বিষয় স্টপেল। তো এখানে 115 হবে, 117 হবে না। উত্তর গ 115। তো এইভাবে
দেখেন যে 12 সালে একটা প্রশ্ন আসছিল, সেটা আবার 17 সালে রিপিট হয়েছে। মালিকের অনুমতি নিয়ে একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, যেটা আমি আজকে উদাহরণ দিয়েছি নিজেকে দিয়ে এবং আমার বাড়ির মালিককে দিয়ে। এই ক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? তো মালিকানা দাবি যদি আমি করি, তাহলে স্টপেল এসে আমাকে কি করবে? বাধা সৃষ্টি করবে, স্বকার্যজনিত বাধা। স্বকার্য কি? এই যে আমি যেদিন বাসায় উঠলাম, আমি মেনে নিলাম যে তিনি আমার মালিক, আমি তার ভাড়াটিয়া, এত টাকা করে ভাড়া দিব। এই যে মেনে নেয়া, তার মানে আমি ঘোষণা দিলাম। এই ঘোষণাটাই আমার বিরুদ্ধে যখনই মালিকানা দাবি করব তখন স্টপেল হিসেবে কাজ করবে। এটা গয়ে 116 বিষয় আছে, কিন্তু এটা 16, যেহেতু মালিক ভাড়াটিয়া তাই। জুডিশিয়ারির একটা প্রশ্ন, কোন ব্যক্তি সাক্ষী হতে পারবে? কোন ব্যক্তি সাক্ষী হতে পারবে? সকলেই। জুডিশিয়ারির প্রশ্ন, ফৌজদারি মামলার আসামির স্ত্রী সাক্ষী হতে পারে, স্বামী স্ত্রীর যে বিষয়ে যেটা বলা আছে 120-এ। বিচার বুদ্ধি সম্পন্ন কিন্তু বোবা ব্যক্তি, 119-এ বোবা ব্যক্তির কথা বলা আছে, সাক্ষী হতে পারে। অপরিণত বয়ঃসম্পন্ন বুদ্ধিমান বালক, এটাও 118-তে বলা আছে, সাক্ষী হতে পারবে। তার মানে 118-র মধ্যে কিন্তু সবকিছুই বলা আছে। আর এটা যদি আমি বিস্তারিত বুঝতে চাই, তাহলে এখানে স্বামী স্ত্রী যে 120, তারপরে বিচার বুদ্ধি, এগুলোও কিন্তু লাগবে। তার মানে একটা প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার যে ক্ষমতা আছে সেই পারবে। এখানে দেখেন বার কাউন্সিলের 15 সালের যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে গয়ে বোধ শক্তির ওপর। সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে বোধ শক্তির ওপর। বোধ শক্তি আছে, সাক্ষী দিতে পারবে; বোধ শক্তি নাই, সাক্ষী দিতে পারবে না। অন্যান্য অপশন গুলো যদি দেখেন, তাহলে বোঝাই যাবে যে সেগুলো উত্তর নাই। জাতীয়তার উপর, জাতীয়তা বলতে সে বাংলাদেশি ব্যক্তি না বিদেশি ব্যক্তি সেটা। তো বাংলাদেশি হোক আর বিদেশি হোক, জাতীয়তা বা সিটিজেনশিপ কোনো ম্যাটার না, সবাই সাক্ষী হতে পারবে। লিঙ্গের ওপরে, ছেলে না মেয়ে সেটা ম্যাটার না। ধর্মের ওপরে, সে ইসলাম ধর্মের ব্যক্তি না হিন্দু ধর্মের না বৌদ্ধ না খ্রিস্টান, সেটা কোনো ম্যাটার না। তো এই ধরনের প্রশ্নগুলো আছে। কোনো এমসিকিউ প্রশ্ন যদি কম কোনো সমস্যা থাকে প্রশ্ন করবেন। আপনাদের সবচেয়ে ভালো হয়, রুটিন যেহেতু আগে প্রকাশ করে দেওয়া আছে, এই যে ক্লাস শুরু হলো 9:30 থেকে, আমি পড়াচ্ছি 115 থেকে 134, এই সেকশনটা আমার নোটটা আগে যেহেতু আপনাদের কাছে আছে, এগুলো নিজে অন্তত 1-2 বার পড়েন, পড়ে বোঝার চেষ্টা করেন। বোঝার চেষ্টা করার পরে যেখানে আপনার সমস্যা হবে সেখানে একটু নোট করে রাখেন বা চিহ্ন দিয়ে রাখেন। তখন আপনার কাজ থাকবে যে স্যারের কাছ থেকে, মানে আমার কাছ থেকে প্রশ্ন, আপনার উত্তরটা আদায় করে নেওয়া, আপনার প্রবলেমটা সলভ করে নেওয়া। আপনি পড়লেন না ক্লাসে, শুধু শুনলেন আমার বকবকানি, মাথায় কিছু গেল কি গেল না বুঝলেন না, প্রশ্ন কি করব কি করব না বুঝতে পারছেন না, আপনি নিজে পড়েন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, দেখবেন ক্লাসের বাইরেও আপনার ফিডব্যাক পেয়ে যাচ্ছেন। টিচারকে যদি না বিরক্ত করেন, না না বিরক্ত করলে কিন্তু আপনি মানে ফিডব্যাকটা সঠিকভাবে নিতে পারবেন না। তবে হ্যাঁ, আমাকে মোবাইল ফোনে সরাসরি কল না করে বা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি অডিও কল না করে আমাকে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন সেটা আগে মেসেজ দিবেন। তাহলে আমি আপনাকে সময় দিব যে আমি কখন ফিরে আছি, প্রয়োজনে আমি আপনাকে কল ব্যাক করবো এবং বলে দিব। আবার এরকম হয় আমি বলে দিলাম যে আপনি বিকেল 5টার দিকে ফোন দেন, একটু বিকেল 5টার কাছাকাছি আমাকে ফোন দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি আবার রাত্রে আমাকে ফোন দিলেন, তাহলে তো হবে না, আমি আবার ব্যস্ত হয়ে যাব তখন। তো এটা আমার সুযোগ সুবিধা একটু আপনাদেরকে দেখতে হবে, কারণ আমি যথেষ্ট ব্যস্ত মানুষ, বুঝতে পারছেন আপনারা। এরপরে 12-23 সালের একটি প্রশ্ন, এভিডেন্স অ্যাক্টের কোন ধারা মতে বিচারক নিজ গোচরে আসা কোনো বিষয়ে ঊর্ধ্বতন আদালতের আদেশ ব্যতীত উত্তর দিতে পারবে না? আমরা কিন্তু অলরেডি পড়েছি, 121-এ সেটা আছে। 120 এবং 122-এর মাঝখানে এটা ঢুকে গেছে, হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে 121 ঢুকে গেছে। দেখবেন 121 খুবই চমৎকার একটি সেকশন। আগে একটা এক আছে, মানে একজন ওয়াইফ, পরেও একটা এক আছে, একজন হাজবেন্ড, এবং মাঝখানে দুই। দুই মানে কি? বিচারক, জজ এবং ম্যাজিস্ট্রেট। তাহলে এক এবং একের মাঝখানে ঢুকে গেছে 120 ধারা, এবং 122 ধারা মাঝখানে 121 ধারা ঢুকে গেছে। আগে হাজবেন্ড আছে, পরে ওয়াইফ আছে, এইভাবে যেভাবে ভাবি না কেন, 121টা হচ্ছে জজ এবং ম্যাজিস্ট্রেট বা বিচারকদের জন্য প্রযোজ্য। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আচ্ছা, লাস্ট যে প্রশ্নটা আমি বললাম যে নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস শ্যাল ইন এনি কেস বি রিকোয়ার্ড ফর দ্য প্রুফ অফ এনি ফ্যাক্ট বা এনি
ম্যাটার। এটা জুডিশিয়ারি 17 সালের প্রশ্ন। এটা কোন সেকশনে আছে? 134-এ সাক্ষীর যোগ্যতার মধ্যে আছে। আবার জুডিশিয়ারিতে 14 এবং 15-তে একই প্রশ্ন রিপিট হয়েছে 134 থেকে, কি নির্দিষ্ট সংখ্যক নহে একটি দেওয়ানি মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য সর্বনিম্ন কজন সাক্ষীর প্রয়োজন? নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হয় না, বা নো পার্টিকুলার নাম্বার। নির্দিষ্ট সংখ্যক নহে এর যদি আমরা ইংলিশ করি, ইংলিশ হয় নো পার্টিকুলার নাম্বার। তাহলে নির্দিষ্ট সংখ্যক নহে নো পার্টিকুলার নাম্বার একই অর্থ বাংলা এবং ইংলিশ। এটা 134-এর মূল বক্তব্য। এবার প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। কার কি সমস্যা হাত উত্তোলন করে লাইনে আসবেন, অথবা আমি সকলকে লাইনে আসার পারমিশন। হাত উত্তোলন করার দরকার নাই, জাস্ট লাইন অন করে কথা বলতে পারবেন। সবাইকে পারমিশন দিয়ে দিয়েছি আমি। মিলন ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, কিন্তু স্যার দুঃখিত আমি আজকে ক্লাসটা ঠিক মতো করতে পারিনি, আমার ওয়াইফাই লাইনে খুব ডিস্টার্ব দিচ্ছে স্যার। আপনি রেকর্ডিং ক্লাসটা দেখে নেবেন। রেকর্ডিং ক্লাসটা সকালে চলে আসবে 10টার মধ্যেই। স্যার স্যার যদি একটু 128 ধারাটা একটু বলতেন তাহলে একটু খুব সুবিধা হতো। 128 ধারাটা যদি একটু রিপিট করতেন। 128-এ কি আপনার প্রবলেম হয়েছে, তাই তো? জি জি স্যার, ওইটা আমার একটু অসুবিধা হচ্ছে। একটু ওয়েট করেন। জি আচ্ছা, 128-এ যেটা বলা হচ্ছে যে স্বেচ্ছায় সাক্ষ্য প্রদানের কারণে সুবিধা পরিত্যক্ত হয় না। 126-এর এইটা হচ্ছে ব্যতিক্রম। 126-এর ব্যতিক্রম। কোনো পক্ষ স্বেচ্ছায় সাক্ষ্য দিলে তার উকিল 126 ধারার দায় হতে মুক্ত পায় না। মনে করেন রহিমের পক্ষে আমি একটা মামলায় ওকালতি করেছি, রহিম তার গোপন বিষয় নিজেই প্রকাশ করে দিয়েছে। এখন আমি এটা ভেবে নিতে পারবো না যে রহিম নিজে গোপন বিষয় তো প্রকাশ করে দিল, অতএব 126 ধারার বিধানে যে তার গোপন বিষয় আমি প্রকাশ করতে যে আমার বাধা ছিল, 126 ধারা আমাকে বাধা দিচ্ছিল গোপন বিষয় প্রকাশ করবেন না। তো 126 ধারা এই গোপন বিষয়টা থেকে আমি দায়মুক্ত হব না। তার মানে মক্কেল নিজে প্রকাশ করুক, আমি উকিল আমি প্রকাশ করতে পারবো না, এটা আমার প্রকাশ করা উচিত না। তার জি নিজের পায়ে নিজে কোড়াল মারুক, কিন্তু আমি তার পায়ে কোড়াল মারতে যাব না, তাহলে আমার পেশাগত ক্ষতি হতে পারে। আচ্ছা মক্কেলের অনুরোধে উকিল সাক্ষ্য প্রদান করলেও 126 ধারার দায় হতে মুক্ত হয় না। এটা দ্বারা কি বোঝাচ্ছে? মনে করেন রহিম আমাকে অনুরোধ করছে না, অন্য একটা মক্কেল অনুরোধ করছে রহিমের বিরুদ্ধে সাক্ষী দিতে। আমি রহিমের উকিল আগে ছিলাম, কিন্তু আমি জি রহিমের বিরুদ্ধে সাক্ষী দিতে আসলাম ঠিকই, কিন্তু গোপন বিষয়টা আমি প্রকাশ করতে পারবো না। আর যেটা প্রকাশিত বিষয় সাধারণ বিষয় সেটা প্রকাশ করতে পারবো। 126 মানে জি গোপন বিষয়। উপরে চলে জি যাই, পেশা সম্পর্কিত যোগাযোগ উকিল মক্কেলদের মধ্যে যে গোপন বিষয় সেটা, যেমন সাবেক মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে। এখানে দেখেন বলা আছে সাবেক মক্কেলের জি গোপনীয়তা রক্ষা করতে হবে 126 ধারা। তার মানে মক্কেল নিজে হুম, বলুক বা মক্কেলের বিরুদ্ধে অন্য মক্কেলের অনুরোধে আমি সাক্ষী দিই, বা ওই মক্কেলের আহ, অনুরোধে যদি আমি সাক্ষী দিতে আসি, তারপরেও আমি 126 ধারার দায় মুক্ত হতে পারবো না। মানে গোপন বিষয় আমাকে গোপন রাখতেই হবে। এটা হচ্ছে মূল বক্তব্য। জি ঠিক আছে, এই সেন্সটা মনে রেখে একটু ভিডিওটা দেখবেন। আর প্রয়োজনে মূল বই থেকে 128 ধারাটা ইলাবোরেট আছে, ইংলিশ এবং বাংলাটা একবার পড়ে নেবেন। বুঝতে না পারলে আমাকে মেসেজ করবেন, আমি আলাদা আপনাকে সময় দিয়ে বুঝিয়ে দেব। ঠিক আছে? জি জি স্যার। আর কোনো সমস্যা আছে আপনার? স্যার, আর সমস্যা নেই, ওই জায়গায় একটু সমস্যা হচ্ছিল, তো মোটামুটি এবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা। আচ্ছা, আপনাকে আমি একটু বলি। এম জি স্যার। এমসিকিউ প্রশ্নের যে ওই মার্কশিটে কখনো বাংলায় রোল নাম্বার লেখা যাবে না। আমি আপনাদের কখনো বাংলা রোল নাম্বার দিই না, ইংলিশ রোল নাম্বার দিই। আপনার ইংলিশে পূরণ করে ইংলিশে বৃত্ত ভরাট করতে হবে। আমার রোল নম্বরের যে বৃত্তগুলো আছে সেখানে কোনো জি বাংলা লেখা নাই, সে কি? এবং আপনি যে না বার কাউন্সিল মূল পরীক্ষা দিবেন সেখানেও
বাংলা লেখার সুযোগ নাই, রোল নম্বর। ইংলিশে আপনি লিখবেন, ইংলিশে বৃত্তি পূরণ করবেন। তাই তো, ঠিক বলছি জি তো? জি আচ্ছা, স্যার। এটা স্যার একটু লক্ষ্য, আমি তো চাচ্ছি, এটা স্যার আমি এটা তো একটু চাচ্ছি লক্ষ্য রাখবেন। স্যার আমি তো চাচ্ছি আমার এইসব ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দেবেন। আমার নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমার মানে উম, মানে ভুল হচ্ছে, যার কারণে আমার এই সমস্যাটা হয়েছে। আপনি যেহেতু রিটেন ব্যাচে আছেন, রিটেন ব্যাচে আপনার কিছু ভুল চোখে পড়ছে। আগামী জি শুক্রবারে রিটেন ব্যাচের পেনাল কোডের যখন ক্লাস শেষ হয়ে যাবে, শুধু আপনাকে না, প্রত্যেককে 10-15 মিনিটের আলাদা সিঙ্গেল সিঙ্গেল জুম মিটিং ক্লাস হবে। এই যে ক্লাস হচ্ছে তো, জি প্রত্যেকে 10 মিনিট করে বা যার যত মিনিট লাগে, আমি প্রত্যেককেই এই তিনটা রেজাল্টের উপরে তিনটা খাতা ওপেন করে, যেমন এখানে আমি আমার নোট ওপেন করেছি, আপনার খাতা ওপেন করে আপনাকে বোঝাবো, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব এখানে এখানে সমস্যা। আপনার খাতা তো তখন জি আপনার কাছে থাকবে। এটার জি লাইভ ক্লাসেই হবে, কিন্তু ভিডিও রেকর্ডিং পাবেন না। জি আপনাকে ক্লাসে ওই নোটে দাগাই নিতে হবে যে কোথায় কোথায় সমস্যা, আপনি লাল কালি কালো কালি নিয়ে বসবেন, যেখানে সেখানে জি সমস্যা গোল করে লাল কালি দিয়ে দিবেন। ঠিক জি আছে? স্যার জি স্যার, আমি তো আমারও এই মনে হচ্ছে যে আমার কোনো জায়গায় হলো কোনো না কোনো সমস্যা আমি করে আসতেছি, যার কারণে হলো এই সমস্যা আছে, মানে এটা ক্যাটাগরিতে এটা কোনো আপনি জায়গায় ঠিক, আমি। আপনি আমার আমার ক্লাসে আসছেন মানে ফিডব্যাক পাবেন। অলরেডি আমি 2-3 জনকে এরকম ফিডব্যাক দিয়েছি এবং আমি দিচ্ছি। জি হ্যাঁ, যাদের বেশি সমস্যা সেটা তাদেরকে অলরেডি দিয়েছি ফিডব্যাক, যাদের অল্প সমস্যা ও, তাদের দিইনি। আগামী রেজাল্ট দেখার পরে, খাতা দেখার পরে 3টা খাতা মিলে ফিডব্যাক দিব। বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে। এবার আপনি নিজেকে মিউট করে দেন। শিবলি ভাই, মহিউদ্দিন ভাই লাইনে আসবেন। যে আমার একটা প্রশ্ন ছিল, ওই যে এখানে ওআর শিটে যে রোল নাম্বার দেওয়া হয়, অথবা এখানে যে প্রশ্নোত্তর পর্বে যে ক খ গ ঘ দেওয়া হয়, বা মানুষ হয়তো বাংলায় রোল নাম্বার দেওয়া থাকে, সেক্ষেত্রেও কি ইংরেজিতে রোল নম্বর দিতে হবে কিনা? ওএমআর শিটের যে বৃত্তগুলো, সেগুলো যদি 1, 2, 3 বাংলায় লেখা থাকে, আপনার উপরে বাংলায় লিখবেন রোল নম্বর। ওএমআর শিটের বৃত্তগুলো, রোল নম্বরের বৃত্তগুলো যদি 1, 2, 3 এইভাবে থাকে, আপনাকে উপরে ইংলিশে লিখতে হবে। ক্লিয়ার তো এটা? ঠিক আছে। জি। আর আমার ওএমআর আর শিটের আর যেহেতু বৃত্তগুলো ইংলিশে আছে, অতএব আমার ওএমআর শিটের উপরে রোল নম্বরের ঘরে আপনাকে ইংলিশে লিখতে হবে। জি, আর একটা প্রশ্ন ছিল, বলেন। সেটা হচ্ছে আমাদের যে ওএমআর শিটে যে সিগনেচার করি আমরা, সেটাকে হ্যাঁ, আমি যে আমার যে এনআইডি কার্ডে যে সিগনেচারটা রয়েছে সেটা কি করতে হবে, নাকি আমি ইন্টিমেশনের সময় যে নাম লিখেছি অথবা সংক্ষেপে নাম লিখেছি সেটা করতে হবে? আপনি ইন্টিমেশনে যে সিগনেচার করেছেন, ইন্টিমেশনের ওই যে সিনিয়রের সাথে যে এফিডেভিট করেছেন সেখানে সিগনেচার করেছেন, আপনি যতগুলো সিগনেচার ইন্টিমেশন বা পিপুলের রেজিস্ট্রেশনের সময় করেছেন, সেটাই আপনাকে করতে হবে বারবার। ভোটার আইডির সাথে মিল না থাকলেও সমস্যা নাই, ইন্টিমেশনের সিগনেচারটা আপনাকে করতে হবে। আমি সিগনেচারের ঘরটা কেন রেখেছি, আপনার অভ্যাসটা তৈরি করতে। কারণ একটা সিগনেচারের কারণে আপনার রেজাল্ট আটকায় যাবে। বুঝতে পারেননি? জি, ধন্যবাদ। আর প্রশ্ন, আর প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ, আর প্রশ্ন নেই। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। যদি আর কারো প্রশ্ন না থাকে তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।